আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচ্য বিষয় কোষীয় শ্বসন। কোষীয় শ্বসন, সবাত শ্বসন কিভাবে সংগঠিত হয়, সবাত শ্বসন পদ্ধতি। সবাত শ্বসন অক্সিজেনের সাহায্যে কোষে জারিত হয় এবং এই সবাত শ্বসন মোট গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসনের মাধ্যমে সংগঠিত হয়। এর মধ্যে এই ধাপটি না বললেও চলে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন বললেও চলে। এই পাইরুভিক অ্যাসিডের জারণকে এর মধ্যে ফেলে দেওয়া যায়, তবে সম্পূর্ণরূপে বলতে গেলে চারটে ধাপই বলতে হবে। চারটি পর্যায়ে সবাত শ্বসনের মাধ্যমে খাদ্যবস্তু সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, জল এবং অশক্তি উৎপন্ন করে। আমরা আমাদের এই নবম শ্রেণীর পর্যায়ে এই তিনটি বিষয়কে ভালোভাবে বুঝে নেব। এই বিষয়টি আমরা সংক্ষেপে আলোচনা করব এখন নবম শ্রেণীর পর্যায়ে। তাহলে প্রথম আমরা চলে যাই গ্লাইকোলাইসিসের মধ্যে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু হয় কোষের সাইটোপ্লাজমে। এই গ্লাইকোলাইসিস ঘটার জন্য কোনো রকম অক্সিজেনের প্রয়োজন হয় না। গ্লাইকোলাইসিস পদ্ধতি সম্পূর্ণ অক্সিজেন ছাড়াই কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। শ্বসন বস্তু প্রধানত যেহেতু গ্লুকোজ, আমরা গ্লুকোজ দিয়েই এই প্রক্রিয়া আলোচনা করছি। তাহলে শ্বসন বস্তু গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমে প্রথমেই গ্লুকোজের সাথে বিক্রিয়া হবে, গ্লুকোজের সাথে যুক্ত হবে এটিপি, ফলে তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট অর্থাৎ গ্লুকোজের সাথে একটা ফসফরাস যুক্ত হল। এই ফসফরাসটা দিল কে? ফসফরাসটা দিল এটিপি। এটিপি ফসফরাসটা দিল, দিয়ে তৈরি হলো এডিপি। এটিপি ফসফরাসটা দিল, তৈরি হলো এডিপি। গ্লুকোজ 6 ফসফেট মানে কি? গ্লুকোজে আমরা জানি গ্লুকোজ 6 মানে 6টা কার্বন পরমাণু আছে গ্লুকোজের মধ্যে। গ্লুকোজের গঠনে 1 2 3 4 5 6 এইভাবে 6টা কার্বন পরমাণুকে যদি আমরা নাম্বারিং করি, 6টা কার্বন পরমাণু এইভাবে শৃঙ্খল গঠন করে এবং এই কার্বনের সাথে দুদিকে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত থাকে। 6 ফসফেট মানে 6 নম্বর কার্বনের সাথে এসে একটি ফসফরাস যুক্ত হওয়া, মানে হলো গ্লুকোজ 6 ফসফেট। এবার এই গ্লুকোজ 6 ফসফেট পরবর্তী বিক্রিয়াতে যাবে। গ্লুকোজ 6 ফসফেট পরবর্তী বিক্রিয়াতে সাইটোপ্লাজমের মধ্যে অংশগ্রহণ করবে এবং এই বিক্রিয়াটা একটা আইসোমেরিক্যাল চেঞ্জ। আইসোমেরিক্যাল চেঞ্জ হয়ে গ্লুকোজটা হয়ে যাবে ফ্রুক্টোজ, ফলে তৈরি করবে ফ্রুক্টোজ 6 ফসফেট। একটা আইসোমেরিক্যাল চেঞ্জ হলো গ্লুকোজের, উৎসেচকের মাধ্যমে হলো এটা। উৎসেচকের মাধ্যমে আইসোমেরিক্যাল চেঞ্জ হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। এরপরে ফ্রুক্টোজ 6 ফসফেটে আবার একটা ফসফরাস যুক্ত হবে, ফ্রুক্টোজ। আর একটা যদি ফসফরাস যুক্ত হয় তাহলে হবে 1,6 ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। বিস মানে 2, এটাকে ডাইও বলা যায়। 1 মানে এই যে 1 নম্বর পজিশন, অর্থাৎ এই 1 নম্বর পজিশনে আর একটা ফসফরাস যুক্ত হলো। ফ্রুক্টোজের ক্ষেত্রে 6টা কার্বন এইভাবে কার্বন শৃঙ্খল গঠন করে। ফ্রুক্টোজ 6 ফসফেট মানে 1 নম্বরে একটা ফসফরাস, 6 নম্বরে আর একটা ফসফরাস যুক্ত হলো। এখানেও এই ফসফরাস সাপ্লাই করলো এটিপি। এটিপি সাপ্লাই করে তৈরি হলো এডিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়ে গেল, অ্যাডিনোসিন ডাইফসফেট, একটা ফসফরাস এখানে যুক্ত হয়ে গেল। এবারে এই ফ্রুক্টোজ 6 ফসফেট একটা 6 কার্বন যৌগের ভাঙন হবে এবং ফ্রুক্টোজ 6 ফসফেটটা ভেঙে গিয়ে দুটো যৌগ তৈরি করবে। কি কি দুটো যৌগ তৈরি করবে আমরা দেখে নিই।
এটা 6 কার্বন যৌগ, এ ভেঙে গিয়ে দুটো 3 কার্বন যৌগ তৈরি করবে। একটা তৈরি করবে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। আর একটা তৈরি করবে 20-হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, 20-হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, 20-হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, দুটো যৌগ তৈরি করলো। এই যৌগ আবার ইন্টারচেঞ্জ করবে নিজেদের মধ্যে, অর্থাৎ এরা নিজেদের মধ্যে একটা উভমুখী বিক্রিয়াতে নিয়োজিত থাকে। এটা যেমন এটা তৈরি হতে পারে, এটাও তেমন এটা তৈরি হতে পারে, এটা তৈরি হয়ে যাবে। এবারে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড পরবর্তী বিক্রিয়াতে অংশ নেবে এবং 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড তৈরি করবে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা তৈরি করবে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এখানে একটা অনেকগুলো ঘটনা ঘটবে। তার মানে একটা ফসফরাসের সংযোগ ঘটেছে, এটা একটা ফসফরাস ছিল, দুটো হয়েছে। সেই ফসফরাস দিয়েছে কে? সেই ফসফরাস দিয়েছে H3PO4, ফসফরিক অ্যাসিডের ফসফরাস এখানে যুক্ত হয়েছে এবং এখান থেকে বেরিয়ে গেছে এখনো জল বেরিয়ে গেছে। ফসফরিক অ্যাসিডের ফসফরাস এখানে যুক্ত হয়ে 1 নম্বর পজিশনে ফসফরাসটা চলে এসেছে। আর কি, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে তৈরি হয়েছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারঅ্যালডিহাইড গ্লিসারিক অ্যাসিডে তৈরি হতে গেলে দুটো হাইড্রোজেন পরমাণু বা কোনো হাইড্রোজেন বেরিয়ে যেতে হয়। এখানেও সেই হাইড্রোজেন বেরিয়ে গেছে। সেই হাইড্রোজেন গ্রহণ করেছে কে? সেই হাইড্রোজেন গ্রহণ করেছে NAD বাহক, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড বাহক, NAD বাহক। এই NAD বাহক গ্রহণ করেছে, গ্রহণ করার ফলে কি তৈরি হয়েছে? NADH+ তৈরি করেছে, NADH+ তৈরি করেছে। এই হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে গেছে, ফলে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়েছে। এবারে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের কি হবে? 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড এর পরবর্তী চেঞ্জে যাবে, পরে এ তৈরি করবে 1,3-20-ফসফো, মানে এখানে দুটো ফসফরাস ছিল, একটা ফসফরাস বেরিয়ে যাবে 1 নম্বর পজিশনে, ফলে তৈরি করবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তার মানে একটা ফসফরাস বেরিয়ে গেল। এখন সেই ফসফরাসটা কে গ্রহণ করলো? সেই ফসফরাসটা গ্রহণ করলো ADP গ্রহণ করলো। ADP গ্রহণ করে কি তৈরি করলো? তৈরি করলো ATP তৈরি করলো, অর্থাৎ একটা ATP তৈরি হলো। এখানে যখন ATP ব্যবহার হয়েছিল, এখানে ATP তৈরি হলো, শক্তি আবদ্ধ হলো। এবারে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এর ফসফরাসের পজিশনের একটা চেঞ্জ হবে। এর ফসফরাসের পজিশনের চেঞ্জ হয়ে তৈরি হবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 নম্বর পজিশন থেকে ফসফরাসটা চলে এলো 2 নম্বর পজিশনে। তারপরে কি হবে? এরপরে তৈরি হবে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এটা এরপরে চেঞ্জ হয়ে তৈরি করবে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে এবং এখান থেকে এখনো জল বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে একটা। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে 2-পাইরুভিক অ্যাসিড, তারপর পাইরুভিক অ্যাসিড।
অর্থাৎ পাইরুভিক অ্যাসিড তৈরি হবে মানে এখান থেকে আবার বেরিয়ে যাবে একটা ফসফরাস। এই যে 2-enol পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, 2-enol পাইরুভিক অ্যাসিড, এটা থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড, জাস্ট পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তার মানে একটা ফসফরাস এখানে আবার বেরিয়ে গেল, সেই ফসফরাসটা গ্রহণ করলো আবার কে এডিপি, তৈরি করলো কি এটিপি, আবার একটা এটিপি তৈরি হলো এখানে, তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, 3 কার্বন যৌগ পাইরুভিক অ্যাসিড। তাহলে সমস্ত বিক্রিয়ায় কি ঘটলো? গ্লুকোজ একটি 6 কার্বন যৌগ, সেই গ্লুকোজ ধাপে 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 ভেঙে সব শেষে তৈরি করলো পাইরুভিক অ্যাসিড। কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? এভাবে তৈরি হবে, একটু বুদ্ধি করে বলো, কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? এভাবে তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড কেন 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? গ্লুকোজ ছিল 6 কার্বন যৌগ, সেই গ্লুকোজ থেকে তৈরি হয়েছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ অন 6 ডাইফসফেট বা বিসফসফেট। এই ফ্রুক্টোজ অন 6 বিসফসফেট একটা 3 কার্বন যৌগ 3C, এগুলো সবই 3C 3 কার্বন যৌগ। এটা ভেঙে গিয়ে তৈরি করলো একটা 2,3C 3 ফসফোগ্লিসারলডিহাইড আর একটা 3C হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। এই 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে হলো একটা পাইরুভিক অ্যাসিড, আবার এটা এইভাবে বিক্রিয়াতে এসে এটা থেকে হবে আর একটা পাইরুভিক অ্যাসিড। ফলে এখনো গ্লুকোজ ভেঙে 2টো পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। সাইটোপ্লাজমের মধ্যে এইভাবে অক্সিজেন ছাড়া উৎসেচকের সাহায্যে গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করার পদ্ধতিকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসে কি ব্যয় হচ্ছে, কি পাওয়া যাচ্ছে? গ্লাইকোলাইসিসে আমরা একটু খরচ, আয় এবং খরচটাকে আমরা বুঝে নিই। এখানে প্রথমে আমরা দেখে নিই কি খরচ হচ্ছে, কি লাগছে। গ্লুকোজ তো শ্বসন বস্তু হিসেবে বিক্রিয়া অংশ নিচ্ছে, এছাড়া খরচ হচ্ছে, দেখো এটিপি প্রথমে এখানে একটা এটিপি লাগছে, এখানে একটা এটিপি লাগছে, তাহলে এটিপি খরচ হচ্ছে, এটিপি খরচ 2 অণু। একই রকম ভাবে এখানে এটিপি পাওয়া যাচ্ছে কটা? একবার এখান থেকে এই পর্যন্ত একটা এবং একটা, 2টো পাওয়া যাচ্ছে, তাহলে 2বার হবে এই বিক্রিয়াটুকু। একবার এই হলো, তাতে এটা একটা এটিপি, এখানে একটা এটিপি পাওয়া গেল। আবার এই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট যখন এইভাবে বিক্রিয়া পথে আসবে আরো 2টো এটিপি হবে, তার মানে 2 4টে এটিপি। তাহলে এটিপি আয় বা সরাসরি প্রাপ্তি 2 আর 2 4 অণু। আমরা আরো এটিপি পাবো। কিভাবে আরো এটিপি পাবো? এই যে NADH+, এই NADH+, এটি যাবে এরপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, ইটিএস এর মাধ্যমে 3 অণু এটিপি উৎপন্ন করবে, 3 অণু এটিপি উৎপন্ন করে। তাহলে একটা NADH+ ইটিএস এর মাধ্যমে 3 অণু এটিপি উৎপন্ন করে। তাহলে এখানে NADH+ কটা হবে? 2টো হবে। একবার এই ফসফোগ্লিসারলডিহাইড থেকে যখন পাইরুভিক অ্যাসিড হবে একটা NADH+, আবার যখন এই বিস হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট এই পথে যাবে তখন আর একটা NADH+। তাহলে 2টো NADH+ হবে। তাহলে 2 NADH+, 2 NADH+
ইটিএস এর মাধ্যমে ইটিএস এ কয় অণু এটিপি দেবে? 3 × 2 = 6 অণু এটিপি উৎপন্ন করে। তাহলে মোট এটিপি কটা আই হলো? এখানে 4 অণু, এখানে 6 অণু। তাহলে মোট, তার আমরা মোট হিসাবে যাই, মোট এটিপি আই 4 আর 6 = 10 অণু। বোঝা গেল? ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বোঝার ব্যাপার রয়েছে। তাহলে মোট এটিপি আই হলো 10 অণু। এটিপি খরচ, এটিপি আই হলো 10 অণু, এটিপি খরচ হলো -2 অণু। তাহলে এটিপি আই, মোট আই, ফাইনালি আমরা কটা এটিপি পেলাম? তাহলে ফাইনালি আমরা এটিপি পেলাম, তার মানে এটিপি আই হলো 10 থেকে 2 চলে গেলে 8 অণু। তাহলে এই হলো গ্লাইকোলাইসিসে এটিপির হিসাব। গ্লাইকোলাইসিসে এইভাবে আমরা এটিপি লাভ করলাম। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সব মিলে আমরা কি কি পেলাম? 1 অণু গ্লুকোজ ভেঙে পেলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই বিক্রিয়া পথে 2 অণু এটিপি খরচ করে আমরা সরাসরি পেলাম 4 অণু এটিপি। আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আরো 6 অণু, মোট 10 অণু এটিপি আমরা পেলাম। মোটের উপরে লাভ হয়ে গেল আমাদের 8 অণু এটিপি। এবার এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড এবার পরবর্তী শ্বসনে অংশগ্রহণ নেবে। পাইরুভিক অ্যাসিডের জারণ হবে, তারপর ক্রেবস চক্র হবে এবং পরবর্তী বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে। এই বিক্রিয়াটুকু পুরোপুরি সাইটোপ্লাজম এবং অক্সিজেন ছাড়া হবে। এরপরে পাইরুভিক অ্যাসিডের জারণও মাইটোকন্ড্রিয়ার পর্দার বাইরের তলে হবে। পাইরুভিক অ্যাসিড জারণের মাধ্যমে তৈরি করবে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে তারপরে চলে যাবে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এবং অ্যাসিটাইল কোয়ে থেকে শুরু হবে ক্রেবস চক্র। সে আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে সমস্ত এই স্টেপগুলো আমাদের মুখস্থ করতে হবে, নামগুলো মুখস্থ করতে হবে। এটিপি কিভাবে উৎপন্ন হচ্ছে, সরাসরি কত অণু উৎপন্ন হচ্ছে 4 অণু, কত অণু খরচ হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কত অণু উৎপন্ন হচ্ছে, মোট কত অণু উৎপন্ন হচ্ছে, খরচ বাদ দিয়ে মোট কত অণু আয় হচ্ছে। এই সমগ্র হিসাব কিন্তু আমাদের এখান থেকে পুরোপুরিভাবে আয়ত্ত করে নিতে হবে। তাহলে আমাদের পড়া আজ এই পর্যন্তই থাকলো।